অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে লুকোচুরি খেলছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও বিএনপির যিনি মহাসচিব রয়েছেন তিনি বলছেন যে নির্বাচন নিয়ে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি ছাড়াও কোনো কোনো দল দ্রুত নির্বাচন দাবি করছে, কিন্তু এনসিপি সহ বেশ কিছু দল বলছে আগে সংস্কার বিচার সেগুলো। এসব নিয়ে আজকে আমরা কথা বলবো। এছাড়াও সাম্প্রতিককালে যেসব বিষয় আসলে কথাবার্তা হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে বিচারের বিষয়গুলো আসলে বরাবরই সামনে আসে এবং বিচার কতটা এগুচ্ছে সেসব নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো বলছে। এবং যেই ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে সেই ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা বলেছেন যে যেই রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামীর যেই নির্বাচন সেই নির্বাচনের দিকে তারা যাবে এবং কি কি মত দিচ্ছে এবং কি কি বিষয়ে তাদের আপত্তি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানাচ্ছেন। এবং আমরা যে রাজনৈতিক দলগুলো দেখছি সেক্ষেত্রে যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা যেটা বলছে শুধুমাত্র নির্বাচন অর্থাৎ কোনো একটি পরিবারের জন্যই আসলে যাতে নির্বাচনটা না হয়, তারা যেটা বলছে যে নির্বাচনটা আসলে সংস্কারের মধ্য দিয়ে এবং বিচারের পরপর যাতে হয়। আজকে আমরা এই নানা বিষয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব এবং আমাদের সঙ্গে আজকে একজন অতিথিও যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, আপনাকে ভোটের ট্রেনে স্বাগত। আমরা জানতে চাই যে বলা হচ্ছে নির্বাচনকে নিয়ে বেশ লুকোচুরি হচ্ছে এবং সংস্কারের নামে লুকোচুরি হচ্ছে, কি বলবেন? আসলে এখনো তো এটা লুকোচুরি পর্যায়ে বলা যাচ্ছে না, মানে আগেও তো বলা হচ্ছিল, এই আলোচনা কিন্তু অনেক আগেই এসেছে যে 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের কথা কিন্তু আরও 6 মাস আগেও আমরা শুনেছি। যদিও পরবর্তীতে প্রধান উপদেষ্টা আবার একটু ক্লারিফাই করে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কিন্তু এখন আবার স্বাধীনতা দিবসের ভাষণে বক্তব্যে উনি আবার একটু বললেন যে না, এটা এমন হতে পারে যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে জুনের মধ্যে হবে। তো এখন 6 মাস হয়তো একটু পিছিয়ে গিয়েছে কথাটা, এরকম আলোচনা আসছে। যদিও আমরা বারবারই বলছিলাম যে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দেওয়া খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত মানে জনমতের প্রতিফলন ঘটবে। গত 3টা নির্বাচন যেহেতু মানে জনগণ ভোট দিতে পারে নাই, জনগণ ভোট দেওয়ার একটা প্রত্যাশা নিয়ে বসে আছে, এটা যেমন তেমনিভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নিয়মতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতার অভাব গত প্রায় 15 বছর ধরে চলছে, সেই প্রতিদ্বন্দ্বিতাটা ফিরে আসা দরকার ছিল রাজনৈতিক পরিবেশকে সুষ্ঠু করার জন্য। সেই জায়গা থেকে সরকারের প্রস্তুতি নেওয়া দরকার ছিল যত দ্রুত সম্ভব নির্বাচনের। তবে তার আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কারগুলো কমপ্লিট করতে হবে এবং বিচারের কাজটাকে দৃশ্যমান করতে হবে। কিন্তু সরকারের এই 3 কাজেই আমরা একটু স্লো দেখতে পাচ্ছি, দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা আরেকটা বিষয়ে কথা বলবো যে নির্বাচন নিয়ে আসলে ষড়যন্ত্র হচ্ছে বলে অনেকে আসলে মত দিচ্ছেন এবং বিএনপির যিনি মহাসচিব তিনিও বলছেন। সেই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো, তবে ভোটের ট্রেনে নেব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান। আমরা বিরতির আগে যেই কথাগুলো বলছিলাম যে নির্বাচন নিয়ে বলা হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে এবং বিএনপির মহাসচিব আজকেও কিন্তু জানিয়েছেন যে বিভিন্ন দেশ থেকে আসলে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের গন্ধ কি আপনি পাচ্ছেন কিনা? আসলে এটা তো আমাদের দক্ষিণ এশিয়ার একটা কমন প্রবলেম যে আমরা সবসময়ই ষড়যন্ত্রের কথা বলি। তো এখন যে এটা ষড়যন্ত্র যে হয়ও না তাও কিন্তু সঠিক না, ষড়যন্ত্র হয়ও, আমরা ষড়যন্ত্রের কথা বলি, ষড়যন্ত্র হয়ও। এখন এটার কোনো প্রত্যক্ষ প্রমাণ ওনার কাছে আছে হয়তো, বা সেই কারণে হয়তো উনি বলেছেন। কিন্তু বাংলাদেশের রাজনীতি, যেহেতু বাংলাদেশ স্মল স্টেট, ছোট রাষ্ট্র, সে সকল রাষ্ট্রের ক্ষেত্রে প্রতিবেশী বড় রাষ্ট্রগুলো বা বৈশ্বিক ক্ষমতাধর রাষ্ট্রগুলোর একটা প্রভাব থেকেই থাকে, নীতি নির্ধারণী প্রভাব থেকে থাকে। সেই নীতি নির্ধারণী প্রভাবটা সাধারণত সরকার গঠনের সাথেও সংশ্লিষ্ট হয়ে পড়ে কখনো কখনো, যদি এগুলো খুব স্পষ্ট না, বাইরে আপনি এগুলোকে এভাবে স্পষ্টভাবে ধরতে পারবেন না, কিন্তু এগুলো হয়। তো এগুলোর
পিছনে তো রাজনৈতিক বাদানুবাদ থেকেই যায়, কিন্তু সরকারকে এগুলো ক্লিয়ার করতে হবে যে এই ধরনের বাদানুবাদ আসলে গ্রহণযোগ্য না, তারা তাদের প্রয়োজনেই এটা করেছে। সরকারকেই রাজনৈতিক দলগুলোকে বোঝাতে হবে যে কেন তারা 2025 ডিসেম্বরের বাইরে গিয়ে 2026 জুন পর্যন্ত সময় নিচ্ছে, এটা সরকারকে বোঝাতে হবে। এই জন্য বারবার বলছিলাম যে সরকারের প্রয়োজন হলো রাজনৈতিক দলগুলোকে তার প্রতি আস্থায় আনা এবং প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যাওয়া। সেটা না করে যখন হুট করে সিদ্ধান্তটা দিয়ে দেয়, তখন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া নষ্ট হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়, এবং এটা যদি তীব্র আকার ধারণ করে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার জন্য কিন্তু ঝুঁকি নিয়ে আসবে। সেক্ষেত্রে সরকার তো আসলে বেশ কয়েকবার রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে, সেই বসার পরও আসলে কি কোনো আস্থার সংকট আপনি দেখতে পাচ্ছেন? বসলে আস্থার সংকটটা কমে যায়, কিন্তু যখন এই যে আপনি ধরেন স্বাধীনতা দিবসের ভাষণ উপলক্ষে যে ডেডলাইনটা নতুন করে আসলো নির্বাচনের, সেইটার আগে কি সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে? আমার তো মনে পড়ছে না। যদি এইরকমভাবে সরকার নিজে নিজে সিদ্ধান্ত দিয়ে দেয়, সরকারকে মনে রাখতে হবে এখন যে বৈধতার কথা সরকার বলছে, এটা ঠিকই 5 আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতে এক ধরনের বৈধতা, কিন্তু এই বৈধতাটা কিন্তু চলমান থাকে নির্ভর করে রাজনৈতিক দলগুলো আস্থার উপরে, সরকারের উপরে রাজনৈতিক দলগুলোর আস্থার উপরে। এখন ওই আস্থাটা যদি কমে যায়, বৈধতাটা কিন্তু কমে যায়, সংকট কিন্তু বেড়ে যায়। যেমনিভাবে রাজনৈতিক দলগুলোতে অস্থিরতা তৈরি হয়, তেমনিভাবে সরকারের অস্থিরতা তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি গত 1 মাস যাবৎ সরকারের এক ধরনের স্থিরতা আসছে, সেই স্থিরতাটা নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। এখন যদি নির্বাচনকে 6 মাস পিছাতে হয়, সেই জন্য সরকারকে অবশ্যই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মেজর রাজনৈতিক দলগুলো যারা বৈষম্য বিরোধী আন্দোলনে স্পষ্টভাবে অংশগ্রহণ করেছে এবং কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ে 17 বছর টিকে ছিল, তাদের সাথে আলোচনা করেই নির্বাচনের ডেটটা ঠিক করা দরকার ছিল। মনে রাখতে হবে যে সরকার ততটাই সফল হবে যতটা রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর সমর্থন যদি সরকার হারায়, তাহলে কিন্তু সরকারের সাফল্য কমবে। সো সরকার এবং রাজনৈতিক দলগুলো একে অপরের কমপ্লিমেন্টারি প্রক্রিয়া আছে, এক ধরনের পরিপূরক অবস্থায় আছে। সো কেউ কারোকে যদি অবহেলা করে, অবজ্ঞা করে এবং মার্জিনালাইজ করতে চায়, প্রান্তিক পর্যায়ে নিয়ে যায়, তাহলে কারোর জন্যই ভালো হবে না। সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা, আর রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সমর্থন করে যাওয়া। কিন্তু স্যার, একটা বিষয় যে বলা হচ্ছে যে সংস্কার ছাড়া নির্বাচন করা মানে একটি দলকে ক্ষমতায় বসানো, এইটা আসলে কতটা যৌক্তিক? আপনার কি মনে হয়? আমি আপনাকে একটা কথা বলি, আমরা কিন্তু গত কর্তৃত্ববাদী সরকারকে হটিয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, এবং এই আন্দোলনের আগে কিন্তু আমাদের কাছে সংস্কারের বিষয়টা এত ক্লিয়ার ছিল না। আন্দোলনের সফলতা আসার পরে কিন্তু আমরা সংস্কারের বিষয়টাকে সামনে নিয়ে এসেছি। যেহেতু আমাদেরকে 15 বছর লড়াই করতে হয়েছে কর্তৃত্ববাদের বিরুদ্ধে, সেই শিক্ষা থেকে কিন্তু আমরা মনে করছি রাষ্ট্র যেন আর নিপীড়নকারী না হয়, রাষ্ট্র যেন আর কর্তৃত্ববাদী না হয়ে ওঠে, সেই রাষ্ট্রকে আমাদের নির্মাণ করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই সংস্কারের আপিল। তো সেই সংস্কারের আপিলের সাথে কিন্তু সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো যোগসূত্রতা নাই, কারণ এটা তো বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে এরকম কোনো এজেন্ডা ছিল না যে এই রাষ্ট্র নির্মাণ করা হবে, সংস্কার করে রাষ্ট্র নির্মাণ করা হবে এবং একটা লম্বা সময় ধরে একটা আপনার অন্তর্বর্তী সরকার থাকবে, এই ধরনের কোনো আলোচনা কিন্তু সরকার পতনের আগ পর্যন্ত ছিল না। সরকার পতনের পরে এটা আসছে। তো এইটাও কিন্তু রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। আমরা মনে করি এটা প্রয়োজন আছে, রাজনৈতিক দলগুলোও মনে করছে এটা প্রয়োজন আছে, কিন্তু এটার অর্থ এই নয় যে আপনি অগ্রাধিকার সংস্কারকে অ্যাভয়েড করবেন। আপনি অগ্রাধিকার সংস্কারকে প্রাধান্য দিবেন, কিন্তু নির্বাচনকে দূরে ঠেলে দিবেন না, কারণ নির্বাচনই ঠিক করে নিবে নাগরিকরা কাকে চাচ্ছে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু শুধুমাত্র নির্বাচনের মাধ্যমেই আসবে। আপনি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেন 2 বছরের খুব সামান্য সময় নিয়েছে বেশি, যে সময়ের মধ্যে শ্রীলঙ্কা কিন্তু একটা নির্বাচিত সরকার ফিরে এসেছে। সেই শ্রীলঙ্কা যেভাবে কর্তৃত্ববাদের উৎখাত হয়েছে, বাংলাদেশে মোটামুটি একই প্রক্রিয়ায় কিন্তু কর্তৃত্ববাদের উৎখাত হয়েছে। সেখানে যদি 2 বছরের মধ্যে নির্বাচন করে স্থিতিশীলতা আনা যায়, বাংলাদেশে আনা যাবে না কেন? সুতরাং এটা কিন্তু বাংলাদেশে এই সময় ক্ষেপণটা কোনোভাবেই রাজনৈতিক দলগুলো ভালোভাবে নেবে না, জনগণও ভালোভাবে নেবে না। সো এটা যদি করতে হয়, সরকারকে হয়তো গণভোটে যেতে হবে যে জনগণ তাদেরকে 5 বছর, 3 বছর, 2.5 বছর চায় কিনা, অথবা রাজনৈতিক নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর পরীক্ষা নিতে হবে। সুতরাং এই 2 প্রক্রিয়া ছাড়া আর কোনো প্রক্রিয়া নাই জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার। 15 বছর জনগণ অপেক্ষা করছে, রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছে। সেই পতনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার একটা দায় আছে সরকারের, এটাই প্রধান দায় সরকারের।
আপনার কাছে আমরা আরেকটা বিষয় একটু জানবো যে প্রধান উপদেষ্টা আসলে চীন সফরের পরপরই বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এবং সার্জিস আলম আজকে বলেছেন যে তাকে আসলে প্রধানমন্ত্রী হিসেবে চান। এই বিষয়টা কতটুকু যৌক্তিক আপনার কাছে বিষয়টা জানবো, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে আবারও স্বাগত আপনাদের। সঙ্গে আমরা কথা বলছি এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন কাজী মাহবুবুর রহমান, যিনি রাজনৈতিক বিশ্লেষক। আমরা বিরতির আগে যে বিষয়টা কথা বলছিলাম যে অনেকে আসলে প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এই চীন সফরের পরপর। এই বিষয়টা আসলে এই দাবির প্রেক্ষিতে আপনি কি বলবেন? যদিও প্রধান উপদেষ্টাই কিন্তু বলেছেন তিনি আসলে কোনো রাজনীতি কিংবা আগামীর যেই ক্ষমতা গ্রহণ সেটা আসলে চান না। আসলে উনি অত্যন্ত সর্বজন এবং দেশের ভিতরে এবং বৈশ্বিকভাবে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমরা ওনাকে পেয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, এবং আমরা একটা সংকটকালীন সময় ওনাকে পেয়েছি এবং এর ফলে আমাদের সংকটটা উত্তরণ ঘটাতে সহজ হয়েছে এবং বৈশ্বিকভাবে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। এই ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা থাকবে এবং এটা উনি আমাদেরকে এই সময় নেতৃত্ব দিতে রাজি হয়েছেন, এটাও আমাদের জন্য একটা বড় পাওয়া। কিন্তু আমি মনে করি যদি কাউকে প্রধানমন্ত্রী হতে হয় তাকে অবশ্যই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্য দিয়ে আসতে হবে এবং রাজনৈতিক দল গঠন করতে হবে, সেই দলের নেতৃত্ব নিতে হবে এবং নির্বাচনে যেতে হবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। জনগণ যদি কাউকে যাকেই চায়, সেটা অধ্যাপক ইউনূস হোক অথবা অন্য কেউ হোক, জনগণ যদি তাকে ভোট দেয় অবশ্যই তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করা বা নির্বাচিত হওয়া এটা মানে সুন্দর দেখায় না। এই পরিস্থিতি তৈরি হওয়া দরকার নাই। আমাদের কাউকে না কাউকে আমাদের ক্ষমতার মোহ ত্যাগ করতে হবে এবং এটা দেখেন আপনি মানে ভারতের মহাত্মা গান্ধীর কথা দেখেন, আপনি দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলার দেখেন ব্যাপারটা, যে আসলে তো ওনারাও দায়িত্ব নিতে পারতেন। এই যে দায়িত্ব নিচ্ছেন না, অনেক সময় দায়িত্ব না নেওয়াটাও কিন্তু প্রয়োজন। এবং আমাদের স্বাধীনতার পরেও যদি কেউ দায়িত্ব না নিতেন 1971 সালের পরে, যদি এটা উন্মুক্ত করে দিতেন অন্যদের জন্য, তাহলে কিন্তু ভালো হতো। ইভেন আপনি দেখেন 1947 সালের পরে পাকিস্তান রাষ্ট্র কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ যদি দায়িত্ব না নিতেন, পাকিস্তান রাষ্ট্রের জন্য ভালো হতো। আপনি স্বাধীন রাষ্ট্র তৈরি করবেন, আপনি দেশে এক ধরনের সংকটকালীন সময়ে ক্ষমতায় আসবেন, পরবর্তীতে আপনি আবার থেকে যাবেন, এটা কোনোভাবেই মানে এটা ভালো দেখায় না এবং এটা রাষ্ট্রের জন্য ভালো হয় না। তো সব কিছু মিলে ওনার মতো বিদগ্ধজন, ওনার মতো সারা বিশ্ববিখ্যাত মানুষ, সম্মানিত মানুষ এবং আমাদের গর্বের ব্যক্তি, তারপর তিনি অবশ্যই যথার্থ সিদ্ধান্ত নেবেন এবং আমি মনে করি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে রাজনৈতিক দলের জন্যই করবেন, জনগণকে রাজনৈতিক দল থেকে চয়েস করার সুযোগ দিবেন। এটাই হলো ওনার কাজ এবং এটাই ওনার দায়িত্ব। এই সংকটকালীন মুহূর্তে উনি যদি এই দায়িত্বটা সুচারুরূপে পালন করতে পারেন, তাহলেই দেশের জন্য মঙ্গল হবে এবং আমি মনে করি ওনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। এইভাবে ছাড়া রাষ্ট্র নির্মাণ করা যাবে না। রাষ্ট্র নির্মাণ করতে হলে রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতাকে মানে আগলে রাখতে হবে এবং এটাকেই অর্থাৎ আপনার কথা স্পষ্ট যে তিনি যদি আসতে চান সেক্ষেত্রে রাজনৈতিক যে দল সেটা গঠনের মাধ্যমে আসতে হবে। আপনার কাছে অন্য প্রসঙ্গে যেতে চাই যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক যে পার্টি, সেটা গত 28 তারিখ গঠিত হয়েছে, অর্থাৎ 1 মাস পার করলো গতকালকে। 1 মাসের আসলে মূল্যায়নটা কি, বা ছাত্রদের হাত ধরে বা পেশাজীবী অনেকে এখানে যুক্ত হয়েছেন, কি মূল্যায়ন করবেন? 1 মাস খুব সামান্য সময় একটা রাজনৈতিক দলকে মূল্যায়ন করার জন্য, কিন্তু তারপরেও কিছু নতুনত্ব দেখাতে পেরেছে। মানে 1 মাসে রাজনৈতিক দল সে তার কর্মী বাহিনী গঠন করছে, বিভিন্ন জেলাওয়ারি এবং থানাওয়ারিতে কমিটি গঠন করার পদক্ষেপ নিয়েছে। তাছাড়া অলরেডি কিছু বিতর্ক তৈরি হয়েছে তাদের কিছু কিছু নেতার কর্মকাণ্ডের কারণে। সো এটা মানে এনসিপি কিছু ভালো কাজও হয়েছে, কিছু বিতর্ক তৈরি হয়েছে। এখনও তাকে মূল্যায়ন করার সময় আসেনি, তবে এটা সময় নিবে এনসিপির ক্ষেত্রে। এবং তারুণ্যের মধ্যে বিভাজন কিছু দেখা যাচ্ছে, এই বৈষম্য বিরোধীদের মধ্যে কিছু বিভাজন দেখা যাচ্ছে। এই বিভাজনগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা মনে করি যে মানে বৈষম্য বিরোধীরা যদি এক থেকে এনসিপিকে এগিয়ে নিয়ে যেত, তাহলে হয়তো একটা নতুন ধারা তৈরি করতে পারতো তারা। এবং তারা যদি দুর্নীতি এবং অন্যান্য অপসংস্কৃতি থেকে মুক্ত থাকতো, পুরাতন রাজনৈতিক দলগুলোর সাথে তাদের তুলনা করা না যেত, তাহলে অবশ্যই এটা নতুন ধারা তৈরি করবে এবং নতুন মানে পথ চলা তৈরি করবে। কিন্তু এটার ক্ষেত্রে এখনও সব কিছু স্মুথ না, ক্লিয়ার না, কারণ এখনও অনেক বিতর্ক আছে এনসিপিকে নিয়ে, আবার অনেক ভালো ভালো কাজও এনসিপিকে নিয়ে আছে। দেখা যাক ভবিষ্যৎ পরিকল্পনা মানে পরিক্রমায় এনসিপি কোন পর্যায়ে যায়, আমরা তার অপেক্ষা থাকবো।
মাহবুব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভোটের ট্রেনে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান। এবং তিনি যেটা জানাচ্ছেন যে আগামীর যে রাজনীতি এবং আগামীর যেই ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে, তার জন্য আসলে বাংলাদেশের মানুষ যেমন অপেক্ষা করছে এবং একটি সুষ্ঠু ভোটের জন্য কিন্তু ভোটাররা অপেক্ষা করছেন। আজকের ভোটের ট্রেন শেষ করব, আগামীকাল নতুন করে বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।